প্রিয় ছাত্রছাত্রী, আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের আলোচনার বিষয় শিক্ষার সার্কাস আইয়াপ্পা পানিক্কর। ভারতীয় এই কবিতাটির সাজেশন অনুযায়ী বর্ণনাধর্মী প্রশ্নোত্তর আলোচনা। এই কবিতাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রাতিষ্ঠানিক ভাবনা এবং আমাদের যে সিলেবাস এবং শিক্ষা ব্যবস্থা তার প্রতি একটি শানিত ব্যঙ্গ করা হয়েছে। এখান থেকে সাধারণত যে সকল প্রশ্ন পড়তে পারে, স্বাভাবিকভাবে এই কবিতাটির নামকরণ কতদূর সার্থক সেটা আমাদের পরীক্ষায় আসতেই পারে, এবং কবিতাটির বিষয়বস্তু বা সারমর্ম অর্থাৎ কবি ঠিক কী বলতে চাইছেন তার উপর ভিত্তি করেই কিন্তু মূলত প্রশ্ন আসবে। কবিতাটি আমি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছি, কিন্তু তোমাদের সুবিধার্থে আরেকবার আমি কবিতাটি খুব সংক্ষেপে আলোচনা করে নেব। শিক্ষার সার্কাস আইয়াপ্পা পানিক্কর। তুমি যদি প্রথম শ্রেণীতে পাস করো, আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি। তুমি যদি দ্বিতীয় শ্রেণীতে পাস করো, যদি আমি দ্বিতীয় শ্রেণীতে পাস করি, বেশ, আমি সোজা তৃতীয় শ্রেণীতে যেতে পারি। তুমি যদি তৃতীয় শ্রেণীও পাস করো, বেশ, আমি তৃতীয় শ্রেণীও পাস করি, বেশ, তাহলে 1, 2, 3, 4, তাহলে আমি চতুর্থ শ্রেণীতে বসতে পারি। তুমি যদি এই সবগুলো শ্রেণী পাস করো, যদি সব শ্রেণী শেষ হয়ে যায়, আমি তবু পরের শ্রেণীতে যাব। সব শিক্ষা একটি সার্কাস, যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই। জ্ঞান কোথায় গেল? সে যেখানে গেছে সেটা ধোঁকা। স্বাভাবিকভাবে ইংরেজ ঔপনিবেশিক যে শিক্ষা ব্যবস্থার কেরানি গড়ার যে প্রক্রিয়া, তার যে অন্ধ অনুকরণ আমরা এখনও করে যাচ্ছি। আমরা একটার পর একটা ক্লাস উত্তীর্ণ হই, একটার পর একটা, যেমন সিঁড়ি ভেঙে আমরা উপরে উঠি, ঠিক সেই রকম। সেই সিঁড়ি ভাঙা যেমন আমাদের বিকাশ হতে পারে না, আমাদের সর্বাঙ্গীন উপলব্ধির জায়গা হতে পারে না, ঠিক স্বাভাবিকভাবে আমাদের এই একটা শ্রেণী থেকে আর একটা শ্রেণীর পাঠ্যক্রম শুধুমাত্র চর্বিত চর্বণ করার এই প্রক্রিয়া কখনো কিন্তু আমাদের সৃষ্টিশীল বৈজ্ঞানিক মনন, যুক্তিবাদী মানসিকতা গড়ে তুলতে পারে না। যেখানে 30 বছর ব্যাপী অধ্যাপনা যিনি করেছেন আইয়াপ্পা পানিক্কর, তিনি শিক্ষা ব্যবস্থাকে তার জীবন অভিজ্ঞতা দিয়ে একেবারে ওতপ্রোতভাবে তিনি লক্ষ্য করেছেন। স্বাভাবিকভাবে অন্তঃসার শূন্য ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে তিনি শানিত ব্যঙ্গ করেছেন। সবগুলো শ্রেণী পাশ হয়ে গেলেও পরের শ্রেণীতে মানে, অর্থাৎ আমাদের একেবারে সামাজিক রাষ্ট্রিক জীবনেও যেন আমরা একটার পর একটা সিঁড়ি বেয়ে উঠতে চাই, ইঁদুর দৌড়ে অন্যকে বঞ্চিত করে সেই মানসিকতা। অর্থাৎ এই যে ঔপনিবেশিক শিক্ষা, যা কিনা শুধু কেরানি করার শিক্ষা, যে শিক্ষা ভারতীয় ভাবনাকে, ভারতীয় সভ্যতা রথচক্রকে কখনো কোনো মতেই এগিয়ে নিয়ে যেতে পারে না, সেখানে শিক্ষাবিদ পানিক্কর রবীন্দ্রনাথ, রুশো, মহাত্মা গান্ধী, বিবেকানন্দ এদের মতোই একটা জায়গায় আমাদের পৌঁছাতে চাইছেন যে সর্বাঙ্গীন বিকাশ, এই সর্বাঙ্গীন বিকাশ যদি সম্ভব না হয়, তবে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার কখনো কোনোভাবে উন্নতি হবে না। অর্থাৎ একটা সার্কাসে যেমন একটা দড়ি ছেড়ে অন্য দড়ি ধরা, কিংবা নানা রকম অদ্ভুত লোমহর্ষক কায়দা কানুন করা, সেটা যেমন বিকাশ নয়, ঠিক সেইভাবে একটার পর একটা শ্রেণী অতিক্রম করা, কিছু চর্বিত চর্বণ মুখস্থকে পরীক্ষার খাতায় উগরে দেওয়া, সেটাও কিন্তু সর্বাঙ্গীন বিকাশের কোনো মানেই হতে পারে না। অর্থাৎ তিনি সার্কাসকে শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে মিলিয়ে দিতে চান, তুলনা করতে চান। অর্থাৎ আমাদের জ্ঞান উপলব্ধির জায়গা কিন্তু সম্পূর্ণ হয় না, সেটা যেন অধরা থেকে যায়। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থার যদি পরিবর্তন না হয়,
যদি সুকুমার মনোবৃত্তি, সমানুভূতি, সহানুভূতির দিকটি ছাত্রছাত্রীদের মধ্যে উৎকর্ষের জায়গা না নিয়ে আসা হয়, যদি সৃষ্টিশীল সৃজনশীল মানসিকতার পরিচয় না থাকে শিক্ষা ব্যবস্থায়, তবে আমাদের জাতি কখনো ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে পারে না। যদি আমরা মুখে বলি যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, কিন্তু সেটা বাস্তবে সম্ভব নয় যদি আমাদের এই জায়গাগুলো, যে মূল জায়গা শিক্ষা ব্যবস্থার প্রাতিষ্ঠানিক চার দেওয়ালের গণ্ডিবদ্ধ ভাবনার মধ্যে যুগের পর যুগ ধরে আমরা চলতে থাকি, তাহলে তো এই কারণে অর্থাৎ শিক্ষাকে সার্কাসের সঙ্গে তুলনা করা হয়েছে। এই কারণে এই কবিতাটির নামকরণ অবশ্যই সার্থক। তবে নামকরণের সার্থকতার জন্য যে স্তরগুলো আমাদের করতে হয়, নামকরণ কত প্রকার হয়, সাহিত্যে নামকরণ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বিন্দুতে সিন্ধু সাদের মতো সাহিত্যে নামকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমরা একটু এই নামকরণের জায়গা থেকেই কিন্তু বিষয়বস্তুর সম্পর্কে আমাদের একটা ধারণা জন্মায়। যেমন সাগরে এক বিন্দু জল পান করলে যেমন সাগরের লবণতাকে বোঝা যায়, ঠিক নামকরণের মধ্যেও সেই রকম বিষয়বস্তুর মধ্যে আমরা প্রবেশ করতে পারি। অর্থাৎ শুধু তাই নয়, বিষয়বস্তুর পাশাপাশি আমরা ব্যঞ্জনাধর্মী নামকরণ, নায়ক নায়িকা অর্থাৎ কেন্দ্রীয় চরিত্র অনুযায়ী নামকরণ, আঙ্গিক নির্ভর নামকরণ এবং ভৌগোলিক স্থান অনুযায়ীও নামকরণ আমরা দেখতে পাই। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে দাঁড়ায় যে এটি একটি কিন্তু তুলনামূলক বা ব্যঞ্জনামূলক নামকরণ আমরা বলবো, কেননা এখানে ব্যঞ্জনা বা উপমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সার্কাসের সঙ্গে শিক্ষাকে, এবং তারপরে বিষয়বস্তু নিয়ে যেহেতু আমরা বলবো যে এই শিক্ষা একটা সার্কাসের নামান্তর, বাস্তবের আমরা কতগুলো লোমহর্ষক কলাকৌশল শিখে শ্রেণী উত্তীর্ণ হতে পারি, কিন্তু আমাদের মনন মানসিকতা, সামাজিক রাষ্ট্রীয় এবং আধ্যাত্মিক ভাবনার তার কোনো রকম উন্নতি ঘটে না। সর্বাঙ্গীন বিকাশের জায়গায় অন্তঃসার শূন্য থেকে যায়। সেই জায়গাটাকেই কিন্তু অধ্যাপক কবি আইয়াপ্পা পানিক্কর আমাদের কাছে প্রকাশ করতে চেয়েছেন, যে কারণে নামকরণ অত্যন্ত সার্থক বলে সূচিত। এছাড়া আর যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো এবার আমরা আলোচনা। প্রশ্ন 1, যদি সব শ্রেণী শেষ হয়ে যায় তবু আমি পরের শ্রেণীতে যাব, পংক্তি দুটির ব্যঞ্জনার্থ লেখো। উত্তর এভাবে আমরা করব। মালয়ালম সাহিত্যে আধুনিক যুগস্রষ্টা কবি আইয়াপ্পা পানিক্কর ঔপনিবেশিক ইংরেজ প্রবর্তিত প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার অন্তঃসার শূন্যতাকে ফুটিয়ে তুলতে চেয়েছেন আলোচ্য পংক্তি দুটির আঁচড়ে। বর্তমান শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার বিকাশ শূন্যতা সার্কাসের মজাদার কৌশল ও লোমহর্ষক ভেলকির সাথে তুলনীয়। সার্কাসে যেমন একটি দড়ি ছেড়ে অন্য দড়ি ধরার কৌশল রপ্ত করা, তেমনি শিক্ষা ব্যবস্থায় একটি শ্রেণী অতিক্রম করে অন্য শ্রেণীতে ওঠার বিকাশহীন সিঁড়ি উত্তীর্ণ হওয়া। এই জায়গাটা কিন্তু আমি বারবার ছাত্রছাত্রীদের যেটা বলতে চাইছি, যে সার্কাসে যত লোমহর্ষক ব্যাপার থাকুক না কেন, যতই সাংঘাতিক বিষয় থাকুক না কেন, সেটা কিন্তু কোনো বিকাশ না, সেটা অনুশীলন হতে পারে, সেটা একেবারে কায়দা কৌশল হতে পারে, কিন্তু সেটা কিন্তু কখনো বিকাশ হতে পারে না। ঠিক সেইভাবে আমাদের যে চার দেওয়ালের গণ্ডিবদ্ধ প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় আমরা একটার পর একটা শ্রেণী উত্তীর্ণ হতে পারি, 1, 2, 3, 4 করে দ্বাদশ শ্রেণী, অনার্স, MA, PhD, MPhil, পোস্ট ডক যাই আমরা করি না কেন, সেই যে শ্রেণী উত্তীর্ণ হওয়ার মধ্যে আমাদের হয়তো কৌশল আমরা রপ্ত করি, কিন্তু প্রকৃতপক্ষে ছাত্রছাত্রীরা কি আসল সৃজনশীল সৃষ্টিশীলতাকে সংগ্রহ করতে পারে? এইখানটাই কিন্তু অধ্যাপক কবি আইয়াপ্পা পানিক্কর প্রশ্ন তুলেছে। শ্রেণী উত্তীর্ণ হওয়ার মিথ্যা সাফল্যের নেশায় আমরা এতটাই আচ্ছন্ন, সমস্ত শ্রেণী পার হওয়ার পরেও পরের শ্রেণীতে যাওয়ার কথা ভাবতে থাকি। অর্থাৎ এই পরের শ্রেণীতে যাওয়ার কথাটা এটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। অর্থাৎ সব শ্রেণী শেষ হয়ে গেলে আমরা কোথায় যাই? আমাদের সমাজে এবং রাষ্ট্রেও যেন শ্রেণী বিভক্ত হয়।
একটার পর একটা শ্রেণী আমরা উত্তীর্ণ হতে চাই, সেই প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে অন্যকে হারিয়ে, অর্থাৎ আমার ব্যক্তি সুখ, আমার আত্মকেন্দ্রিকতা, আমার সৃজনশীল মনোভাবহীনতা ইত্যাদির কারণে আমরা ভোগবাদী মানসিকতা হয়ে যায়। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থা আমরা শুধু ভোগবাদী মনন এবং মানসিকতাকেই অধ্যয়ন করি, এই জায়গাটায় যেন ঘা দিতে চেয়েছেন পানিকর। গণ্ডিবদ্ধ প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভোগবাদী জীবনের শ্রেণী উত্তীর্ণ হওয়ার নেশাতেও বোধ থাকে, ফলে আমাদের সুকুমার বৃত্তি সকল ধ্বংস হয়ে আত্মকেন্দ্রিক হয়ে ওঠে। ব্যবহারিক জীবনের ইঁদুর দৌড়ে অন্যকে হারিয়ে প্রতিযোগিতায় শ্রেণী উত্তীর্ণ হতে চাই, এই অন্তঃসার শূন্যতা রবীন্দ্রনাথের মতে জাতির অপমৃত্যু ঘটায়। আমরা শুধুমাত্র শিক্ষাকে বহন করে নিয়ে যাচ্ছি, তাকে বাহন করে সামাজিক, মানসিক, আধ্যাত্মিক বিকাশ নিয়ে যেতে পারি না। সর্বাঙ্গীন বিকাশে এই শিক্ষা ব্যবস্থা হতে পারে না। একইভাবে মালায়ালাম কবি অধ্যাপক আইয়াপ্পা পানিক্কর তার জীবন অভিজ্ঞতায় বর্তমান শিক্ষা ব্যবস্থাকে তাই শানিত ব্যঙ্গে সার্কাস বলে উল্লেখ করতে চেয়েছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি উন্মোচনের মধ্য দিয়ে প্রকৃত শিক্ষায় জাতিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিতে চেয়েছেন। আসলে এই কবিতার যে কাব্যিক ভাবনা, সেই কাব্যিক ভাবনার মধ্যে তার দর্শন, তার শিক্ষা সম্পর্কিত মানসিকতা, একজন শিক্ষাবিদ হিসাবে তার লক্ষ্য, এটাকে কিন্তু তিনি প্রস্ফুটিত করতে চাইছেন। একেবারে কবিতার লাইনে লাইনে, আখরে আখরে শানিত ব্যঙ্গ যেন তিনি ঘোষিত করতে চাইছেন। এই যে এত বছর স্বাধীনতার পরও আমরা ঔপনিবেশিক সেই ভাবনার শিক্ষা ব্যবস্থা এখনও আঁকড়ে ধরে আছি, সেই জায়গাটাকে কিন্তু কবি পানিক্কর আঘাত করতে চেয়েছেন। এরপরে দ্বিতীয় প্রশ্ন যদি আসি, সব শিক্ষা একটি সার্কাস। শিক্ষার সার্কাস কবিতা অবলম্বনে শিক্ষাকে সার্কাসের সাথে কিভাবে তুলনা করা হয়েছে আলোচনা করুন। উত্তর: আধুনিক মালয়ালম সাহিত্যের প্রবাদ প্রতিম পুরুষ অধ্যাপক ও কবি আইয়াপ্পা পানিক্কর তার শিক্ষার সার্কাস কবিতায় ঔপনিবেশিক ইংরেজ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার অন্ধ অনুকরণকে তীব্রভাবে বিদ্রূপ করেছেন। শিক্ষা শুধুমাত্র একটি শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য সার্কাসের মতো লোমহর্ষক কৌশল হতে পারে না। শিক্ষা হলো জীবনব্যাপী একটি অধ্যয়ন প্রক্রিয়া, যার মাধ্যমে জীবন সংগ্রামের কৌশল আয়ত্ত করা হয়। কিন্তু বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষা সেই আদর্শ থেকে বিচ্যুত, তাই শুধুমাত্র ডিগ্রি লাভের আশায় অসীম প্রতিযোগিতায় শিক্ষা এবং শিক্ষার্থীরা আক্রান্ত। এই ব্যবস্থায় সামাজিক ও ব্যক্তিগত চাহিদা হলো শুধুমাত্র পরের শ্রেণীতে উত্তীর্ণ হওয়া, চর্বিত চর্বণ কৌশলে তাই জ্ঞানের অন্বেষণ অপেক্ষা আত্মসুখ ও আত্মকেন্দ্রিকতা হলো মূল লক্ষ্য। সার্কাসের খেলার মতো শুধু লোমহর্ষক কৌশল প্রকৃত জ্ঞান অর্জন নয়, বর্তমান শিক্ষা ব্যবস্থার অনিবার্য পতনকে সূচিত করেছে। এই জায়গাটা আমরা বারবার যে কথাটা বলতে চাইছি, এই প্রাতিষ্ঠানিক শিক্ষা যেহেতু সৃজনশীলতা শেখায় না, সৃষ্টিশীলতা শেখায় না, সেই কারণে সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের সভ্যতার অগ্রগতির রথচক্রকে এগিয়ে নিয়ে যায় না। আমাদের বড়জোর কেরানি করতে পারে, মাছি মারা কেরানির বিদ্যা নিয়ে আমরা শুধু অন্ধ অনুকরণ করতে পারি, নিজস্ব সৃষ্টিশীলতা কিছু থাকতে পারে না। রবীন্দ্রনাথ, রুশো প্রমুখ শিক্ষাবিদগণ শিক্ষার সর্বাঙ্গীন বিকাশের কথা বলতে চেয়েছেন। সেই একই পথ ধরে অধ্যাপক কবি পানিক্কর চেয়েছেন পাঠ্যক্রম এবং তার বর্তমান শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে উত্তরণের পথ খুঁজতে। অর্থাৎ জাতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সেই শিক্ষা ব্যবস্থার যে গভীরতর ভাবনা, সেই গভীরতর ভাবনা অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশকেই কিন্তু গুরুত্ব দিতে হবে।
গান্ধীজি যেমন তার শিক্ষা ব্যবস্থায় নৈতালিম শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ এসেছে, রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের প্রকৃতির কোলে শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন। এই যে শিক্ষা ব্যবস্থা, রুশো গো টু নেচার কথা বলেছেন, অর্থাৎ সবাই কোনো না কোনোভাবে প্রকৃতির মধ্য দিয়ে এবং প্রকৃতির অভ্যন্তরীণ ভাবনার মধ্য দিয়ে যে শিক্ষা এবং সর্বাঙ্গীন বিকাশের কথা বলেছে, সেটা চার দেওয়ালের ঔপনিবেশিক কেরানি গড়া শিক্ষা ব্যবস্থার এই সিলেবাস বা এই পদ্ধতিতে কখনো হতে পারে না, যেটা কিন্তু বারবার তিনি বলতে চেয়েছেন। পাশের সাফল্য নয়, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক সর্বাঙ্গীন আত্মিক বিকাশ শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। স্বাভাবিকভাবে বাহ্যিক কৌশল আয়ত্ত করে নয়, চেতনাহীন জ্ঞান বিমুখ শিক্ষা ব্যবস্থাকে এড়িয়ে শিক্ষাক্ষেত্রগুলিকে চিরকালীন ঐতিহ্যময় সমাজ উপযোগী না করলে তা কেবলমাত্র সৃষ্টি সার্থকতাহীন কেরানি গড়ার নিছক কারখানাতে পরিণত হবে। খুব স্বাভাবিক ব্যাপার, আমরা যদি সেই জায়গাতে না নিয়ে যেতে পারি শিক্ষা ব্যবস্থাকে, তাহলে শুধুমাত্র কেরানি গড়বে, অন্ধ অনুকরণ করতে পারবো, নতুন সৃষ্টি কিন্তু কিছু করতে পারা সম্ভব হবে না। প্রশ্ন 3-এ আসি। শিক্ষার সার্কাস কবিতাটিতে কিভাবে কবি আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সম্পর্কে অনাস্থা প্রকাশ করেছেন তা আলোচনা করো। উত্তর: আধুনিক কবি আইয়াপ্পা পানিকর অধ্যাপক হওয়ার সুবাদে বর্তমান শিক্ষা ব্যবস্থার অন্তঃসার শূন্যতাকে তার জীবন অভিজ্ঞতায় অত্যন্ত গভীরভাবে অনুধাবন করেছেন। শিক্ষাবিদ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শিক্ষাকে আমরা বহন করিয়া চলিলাম, বাহন করিতে পারিলাম না। ঔপনিবেশিক ইংরেজ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার অন্ধ অনুকরণ ভারতীয় শিক্ষার সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে পারেনি। তাই আমরা সভ্যতার উন্নয়নে রথচক্রকে এগিয়ে নিয়ে যেতে পারলাম না। অর্থাৎ ভারতের যে উন্নতি হওয়ার কথা ছিল, ভারতীয় সভ্যতা যেভাবে বিশ্বকে দিশা দেখানোর কথা ছিল, যেটা কিন্তু প্রাচীন ভারতীয় সভ্যতা দেখাতে সক্ষম হয়েছিল, তাহলে কেন আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ভারত বিশ্বকে একটা নতুন ধারণা, নতুন চিন্তাভাবনা দেখাতে পারছে না কেন? তার বোধহয় ত্রুটি থেকে গেছে শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার খোলনলচে না পাল্টাতে পারলে আমরা কিন্তু সেই সৃষ্টিশীলতার জায়গাতে পৌঁছতে পারব না। বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় একটির পর একটি শ্রেণী উত্তীর্ণ করা শুধুমাত্র সার্কাসের মতো লোমহর্ষক কৌশল মাত্র। অধ্যাপক কবি অন্তঃসার শূন্য শিক্ষা ব্যবস্থার ত্রুটি তুলে ধরেছেন। শ্রেণী উত্তীর্ণ হওয়ার নিছক আনন্দে মশগুল থাকা কিংবা সার্বিক আত্মীকরণের বিষয়টিকে এড়িয়ে গিয়ে কেরানি গড়াতে মগ্ন থাকা শিক্ষাকে আজ সার্কাসে পরিণত করেছে। নিছক এই উত্তরণ সমগ্র ভারতীয় জাতিসত্তাকে সৃষ্টি সার্থকতা বিমুখ পঙ্গু করে দিচ্ছে। তাই কবি বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ধোঁকা বলেছেন। জ্ঞান এবং তার প্রয়োগ শিক্ষাক্ষেত্রে সঞ্চারিত না হলে তা মূল্যহীন স্থবিরতার নামান্তর হয়। এখানে একটা ভাবতে হবে, শিক্ষা যদি আমাদের জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, উপলব্ধিমূলক যে জায়গায় আমাদের যদি নিয়ে যেতে না পারে, শুধুমাত্র শিক্ষা কতগুলো মুখস্থ করা, চর্বিত চর্বণ, পরীক্ষার বছরের শেষে সেটা পরীক্ষার খাতায় উগরে দেওয়া, এটা কখনো শিক্ষা ব্যবস্থা হতে পারে না। আমাদের শিক্ষা ব্যবস্থা তখনই সার্থক হবে সেই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যদি ছাত্রছাত্রী তার জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, উপলব্ধিমূলক স্তরকে অতিক্রম করতে পারে। তবেই না শিক্ষার সার্থকতা হবে, তবেই না নতুন সৃষ্টি সম্ভার আসতে পারে, যে জায়গাটা থেকে আমাদের ভারত আজ বঞ্চিত হচ্ছে। তার মূলটা কি? অবশ্যই আমাদের সেই ঔপনিবেশিক ধামা ধরা কেরানি গড়ার শিক্ষা প্রণালীকে এখনো পর্যন্ত বহন করে নিয়ে যাওয়া। ত্রুটিটা এইখানে, এই জায়গাতে কিন্তু অধ্যাপক কবি আইয়াপ্পা পানিক্কর বারবার কিন্তু আমাদেরকে সচেতন করতে চাইছেন। ভারতীয় শিক্ষা ব্যবস্থা বর্তমান যুগোপযোগী চিন্তাভাবনা করে শিক্ষার্থীদের মানসিক বিকাশকে এগিয়ে নিয়ে গেলেই জাতিসত্তার প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।
নাহলে কিন্তু নয়। অর্থাৎ জাতিসত্তার যদি সম্পূর্ণ উন্নয়ন করতে চাই, অবশ্য শিক্ষা ব্যবস্থার খোল নলচে পাল্টে ফেলতে হবে। তো ছাত্রছাত্রীদের আমি একটা কথা বলবো যে এই যে আমি 3টে প্রশ্ন আলোচনা করলাম এবং আরেকটি প্রশ্ন অর্থাৎ নামকরণ আলোচনা করলাম, এছাড়াও যদি অন্য কোনো লাইন থেকে প্রশ্ন আসে তবে ঘাবড়ানোর কোনো জায়গা নেই, কোনো প্রশ্নই নেই। আমি যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলাম তোমরা যদি একটু স্পষ্টভাবে লক্ষ্য করো তার উত্তর কিন্তু মোরলেস সেম। কেন? কবির যে একটা ধারণা শিক্ষা সম্পর্কিত তার দর্শন, সেই শিক্ষা সম্পর্কিত দর্শন কিন্তু এই কবিতার ছাত্রে ছাত্রে প্রকাশিত হয়েছে। এই কবিতার যে কোনো লাইন থেকে প্রশ্ন দিক না কেন, আইয়াপ্পা পানিক্করের সেই দার্শনিক শিক্ষামূলক ভাবনাকে আমাদের লিখতে হবে। অর্থাৎ আমাদের এই প্রশ্নগুলোর একটা জিস্ট, একটা ভাবনা, অর্থাৎ কবিতার সারবস্তু যদি আমাদের জানা থাকে, তবে আইয়াপ্পা পানিক্করের শিক্ষার সার্কাসের যে কোনো লাইন থেকে প্রশ্ন আসুক না কেন, একই ধাঁচে যদি আমরা লিখি তাহলে উত্তর সঠিক হবে। তাহলে এইগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমি প্রশ্নগুলো আলোচনা করলাম। জ্ঞান কোথায় গেল, সে যেখানে গেছে সেটা একটা ধোঁকা। যদি এই প্রশ্ন আসে স্বাভাবিকভাবে একই রকমভাবে আমাদের অ্যান্সার করতে হবে। তবে এই জায়গাগুলো মনে রাখতে হবে, এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে, বছরের পর বছর একইভাবে একই চিন্তা ভাবনাতেই কিন্তু আসবে। অর্থাৎ এই প্রশ্নগুলো যেগুলো আলোচনা করা হয়েছে তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং মনোযোগ দিয়ে তৈরি করার চেষ্টা করবে। যদি এই ভাবনা আমার কোথাও তোমাদের বোঝার অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি তোমাদের সত্যিই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটনে গিয়ে ক্লিক করবে, অর্থাৎ সাবস্ক্রাইব করবে। আমাদের এই শিক্ষামূলক চিন্তা ভাবনার সঙ্গে তোমরা অবশ্যই সাথে থাকবে। কোনো বিষয় বুঝতে না পারলে আমি বারবার বলছি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে এবং অবশ্যই জীবনের পথে অনেক বড় হবে।